তুলে দিয়েছো তাসিম আজকে আমরা করব হচ্ছে n-তম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তো আমরা অলরেডি n-তম বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ আমরা করছি, তারপরে ইলেকট্রনের আমরা পর্যায়কাল শিখলাম, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা শিখলাম, এরপরে আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় শিখলাম। আজকে আমরা শিখবো n-তম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করব।
পরিমাণ কত ছিল? নিউক্লিয়াসের মোট চার্জের পরিমাণ আমাদের ছিল Ze, আর কক্ষপথে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান ইলেকট্রনটা কেন্দ্র থেকে r দূরত্বে আছে এবং ইলেকট্রনের বেগের দিক কি হবে? ইলেকট্রনটা যেই অবস্থানে আছে বা যেই বিন্দুতে আছে ওই বিন্দুতে উক্ত স্পর্শক বরাবর। এখন দেখো ইলেকট্রনটা কিন্তু এই নিউক্লিয়াসের প্রতি একটা আকর্ষণ অনুভব করছে। অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম ইলেকট্রনটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ অনুভব করছে এবং সে কক্ষপথে রৈখিক বেগে ঘূর্ণায়মান আছে। এখন দেখো তাহলে ইলেকট্রনের মধ্যে কয় ধরনের শক্তি থাকে? ইলেকট্রনের মধ্যে এখানে দুই ধরনের শক্তি থাকে। আমি বলতে পারি ইলেকট্রনের মোট শক্তি মানে হচ্ছে ই টোটাল সমান হবে বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে বিভব শক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইপি দিয়ে। আর গতি শক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইকে। এখন প্রশ্ন হচ্ছে বিভব শক্তি কখন থাকে আর গতি শক্তি কখন থাকে? বিভব শক্তি তখন থাকবে যখন দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে। যেমন পৃথিবীর কেন্দ্র আমাদেরকে আকর্ষণ করছে, তাহলে আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠি তাহলে আমাদের মধ্যে একটি শক্তি জমা হবে কিনা? সেটা কি শক্তি? বিভব শক্তি। তাহলে এই শক্তিটা কি কারণে জমা হচ্ছে? আমার অবস্থান পরিবর্তনের কারণে। আমি পৃথিবীর পৃষ্ঠে ছিলাম, এখন আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলাম, তাহলে আমার মধ্যে কতটুকু শক্তি জমা হয়েছে? mgh। যদিও mg এর সূত্রটা সবসময় খাটবে না, এইটা তখনই খাটবে যখন তুমি খুবই মানে পৃথিবীর খুবই কাছাকাছি অবস্থান করবে, বুঝতে পারছো? তুমি যদি আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার উপরে উঠে যাও, তখন কিন্তু আবার mgh ফর্মুলা দিয়ে বিভব শক্তি বের করা যাবে। তোমাদের যে mgh সূত্রটা আছে এটা বেসিক্যালি পৃথিবীর কাছাকাছি অবস্থিত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, অন্যথায় এটা প্রযোজ্য নয়। আচ্ছা, তাহলে লক্ষ্য করো যে আমার পৃথিবীর কেন্দ্র আমাদেরকে আকর্ষণ করছে, তার মানে আমরা যদি পৃথিবী থেকে দূরে যাই বা আমরা যদি পৃথিবীর কাছাকাছি আসি তাহলে বিভব শক্তির পরিবর্তন করবে। ঠিক একইভাবে লক্ষ্য করো এইখানেও কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কি আছে? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ আছে। ওকে,
তার মানে এই কক্ষপথে ঘূর্ণায়মান থাকার জন্য বা এই আকর্ষণ বলের কারণে ইলেকট্রনের মধ্যে একটা শক্তি জমা হচ্ছে, যাকে আমরা বলছি কি ইলেকট্রনের বিভব শক্তি। আবারও বলছি দেখো যে প্লাস এবং মাইনাসের মধ্যে আকর্ষণ থাকার কারণে ইলেকট্রনের মধ্যে একটা কি শক্তি জমা হচ্ছে, যাকে আমরা বলতেছি ইলেকট্রনের বিভব শক্তি। বস্তুর অবস্থানের কারণে বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে তাকে বলা হয় বিভব শক্তি। আবার লক্ষ্য করো, ইলেকট্রন কিন্তু কক্ষপথে স্থির নাই, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে রৈখিক বেগে কি ঘূর্ণায়মান আছে। তাহলে এই গতির কারণেও ইলেকট্রনের মধ্যে কি এক ধরনের শক্তি জমা আছে। তাহলে গতির কারণে ইলেকট্রনের মধ্যে শক্তি জমা আছে, তাকে আমরা কি বলছি ইলেকট্রনের গতির শক্তি। বুঝতে হবে তোমার কোনটা কি কারণে বিভব শক্তি হয়, কার কি কারণে আকর্ষণ থাকার কারণে, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ থাকার কারণে ইলেকট্রনের মধ্যে বিভব শক্তি জমা থাকে। আর ইলেকট্রন যেহেতু ঘুরছে একটা নির্দিষ্ট গতিবেগে, তাহলে গতিবেগের জন্য ইলেকট্রনের মধ্যে কি গতি শক্তি জমা থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তোমাদের একটা বেসিক জিনিস আমি বুঝাই। তিন টাইপের সিস্টেম হতে পারে, যেমন ধরো এটা হচ্ছে আমাদের সূর্য। লক্ষ্য করো তুমি এটাকে আর্থ চিন্তা করো। ধরো পৃথিবীর কাছাকাছি একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু, আর পৃথিবীর ভর ধরো আমরা ক্যাপিটাল এম। আচ্ছা, এখন আমাকে বলো যে এই দুটা বস্তুর মাঝে আকর্ষণ আছে নাকি বিকর্ষণ? আকর্ষণ আছে নাকি বিকর্ষণ? আকর্ষণ আছে। এখন দেখো এই বস্তুটা যদি পৃথিবীর দিকে আসে, বিভব শক্তি কমবে নাকি বাড়বে আমাকে বলো। ধরো আমি তোমাকে ভূমি থেকে 60 মিটার উচ্চতায় নিলাম, এবার তুমি ধীরে ধীরে পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতেছো, তোমার বিভব শক্তি কমবে নাকি বাড়বে? বাড়বে। আরে এগুলো ভুলে গেছি, এটা কি হলো? ঠিক আছে, উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়ে নাকি কমে? বাড়ে। তাহলে তুমি যতই পৃথিবীর কাছাকাছি যাবা, তোমার উচ্চতা কমতেছে না পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে তোমার কিন্তু বিভব শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে একটা বিষয় মাথায় রাখবা, যদি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ থাকে, যদি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ থাকে এবং তারা যদি পরস্পরের কাছাকাছি আসে, তারা যদি পরস্পরের কি কাছাকাছি আসে, তাহলে বিভব শক্তি কমবে, বিভব শক্তি কমবে। যেমন দেখো এই বস্তুটা যতই পৃথিবীর কাছাকাছি আসবে, এই বস্তুটার বিভব শক্তি কি হ্রাস পাবে। যতই পৃথিবী থেকে দূরে যাবে, বিভব শক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমি আবার বলছি, যদি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল থাকে, যদি দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল থাকে এবং তারা যদি পরস্পরের কাছাকাছি আসে, তাহলে বিভব শক্তি হ্রাস পাবে, বিভব শক্তি হ্রাস পাবে। লিখে রাখো, ঠিক আছে? যদি দুটি বস্তুর মাঝে আকর্ষণ বল বিদ্যমান থাকে, তারা যদি পরস্পরের কাছাকাছি আসে,
তাহলে সিস্টেমের বিভব শক্তি হ্রাস পাবে। তাহলে সিস্টেমের বিভব শক্তি হ্রাস পাবে। এবার লক্ষ্য করো, আরেকটা সিস্টেম হতে পারে এরকম যে মনে করো মনে করো তোমার কোথাও দুইটা পজিটিভ চার্জ আছে, তারা একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। আচ্ছা আমাকে বলো তো, দুইটা যদি প্লাস চার্জ থাকে এদের মধ্যে বিকর্ষণ থাকবে নাকি আকর্ষণ? বিকর্ষণ। বিকর্ষণ। আচ্ছা এখন দেখো, এই ডান পাশের পজিটিভ চার্জ কিন্তু মোটেই বাম পাশের পজিটিভ চার্জের দিকে আসতে চাইবে না। ডান পাশের পজিটিভ চার্জ চার্জের টেন্ডেন্সি কি থাকে? এই পজিটিভ চার্জ থেকে দূরে যাওয়া। এখন যদি আমি এই পজিটিভ চার্জকে এই পজিটিভ দিকে আনতে চাই, তাহলে আমাকে এই দুইটা চার্জের মধ্যবর্তী বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এই কাজটা কি করবে? আমি করব। চার্জ তো নিজে নিজে আসবে না, আমাকে জোর করব এই চার্জকে কি বাম দিকে আনতে হবে। তাহলে যখন আমি এই চার্জটার উপরে কাজ করব, তখন আমি চার্জের উপরে কাজ করার মাধ্যমে চার্জকে কিছু শক্তি দিচ্ছি না। তার মানে এক্ষেত্রে সিস্টেমের বিভব শক্তি বৃদ্ধি পাবে। বিভব শক্তি কিভাবে বৃদ্ধি পাবে? কারণ তুমি চার্জের উপরে কিছু বাহ্যিক কাজ কি করছো? সম্পাদন করছো। আর বাহ্যিক কাজ সম্পাদন করা মানে কিন্তু চার্জকে শক্তি প্রদান করা। তার মানে যদি দুইটা চার্জ পজিটিভ হয় এবং একটা চার্জ যদি আরেকটা চার্জের কাছাকাছি আসে, তাহলে সিস্টেমের বিভব শক্তি বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? ওকে, এটা লিখে রাখো। সমধর্মী দুটি চার্জ যদি পরস্পরের কাছাকাছি আসে, তাহলে সিস্টেমের বিভব শক্তি বৃদ্ধি পাবে। সমধর্মী দুটি চার্জ পরস্পরের কাছাকাছি আসলে সিস্টেমের বিভব শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা দুটা মাইনাস চার্জ নেই, দেখো দুটা মাইনাস চার্জ নেই, একই ঘটনা ঘটবে। দুটা মাইনাস কিন্তু পরস্পরের কাছাকাছি আসতে চাইবে না, জোর করে কাছাকাছি আনতে হবে। তাহলে বাহ্যিক এজেন্ট দিয়ে কিছু কাজ সম্পাদিত হবে, যার জন্য ওভারঅল সিস্টেমের এনার্জি বেড়ে যাবে। আচ্ছা, তাহলে দুইটা কেস আলোচনা করে ফেলছি, প্লাস প্লাস মাইনাস মাইনাস। আরেকটা কেস কি হতে পারে? একটা প্লাস আরেকটা কি মাইনাস। ঠিক আছে, তাহলে টু চার্জ সিস্টেম তিনটা হতে পারে, দুইটাই প্লাস দুইটাই মাইনাস, একটা প্লাস একটা প্লাস। তাহলে আমাদের অ্যাটমের ভিতরে কোন কেসটা আছে? প্লাস মাইনাস কেস। ওকে, আর মহাকর্ষ বলের ক্ষেত্রে কোন কেস? সূর্য পৃথিবী দুইটাই অ্যাট্রাকশন। মহাকর্ষ বল কিন্তু বিকর্ষণধর্মী হয় না, মহাকর্ষ বল সর্বদা কি আকর্ষণধর্মী। পৃথিবী চাঁদ আমি তুমি অ্যাট্রাকশন না। বুঝতে পারছো কি? ওকে, আচ্ছা তাহলে দেখো প্লাস মাইনাস, তাহলে এখানে অ্যাট্রাকশন আছে। অ্যাট্রাকশন মিন্স এই মাইনাস এই প্লাসের দিকে যতই আসবে সিস্টেমের বিভব শক্তি কমতে থাকে।
সিস্টেমের বিভব শক্তি কমতে থাকে। এই প্লাস প্লাসের দিকে আসলে বিভব শক্তি বাড়বে, মাইনাস মাইনাসের দিকে আসলে বিভব শক্তি বাড়বে, কিন্তু মাইনাস যদি প্লাসের দিকে আসে তাহলে বিভব শক্তি লিখো, ঠিক আছে। বিপরীত দুর্বি দুটি চার্জ পরস্পরের কাছাকাছি আসলে সিস্টেমের বিভব শক্তি কমে যাবে। বিপরীত ধর্মী দুটি চার্জ পরস্পরের কাছাকাছি আসলে বিভব শক্তি কমে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি এই জিনিসগুলো তোমার পুরো ইন্টারমিডিয়েট লাইফে বিভিন্ন জায়গায় কাজে লাগে। যদি আমি এখন তোমাকে এখানে কোনো বিভব শক্তি বের করে শেখাবো না, ঠিক আছে, কারণ তোমরা এখনো ক্যালকুলাস কিছু পারো না, ঠিক আছে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো তোমাকে নামটা শুনে থাকবা, ওভাবে তোমার কোনো ধারণা নাই। তো বেসিক্যালি এগুলা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আসে। এবার খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। তো আমরা এখন কি বের করতে চাই বলো? আমরা এখন ইলেকট্রনের বিভব শক্তি নির্ণয় করতে চাই। কিভাবে নির্ণয় করে? ইন্টিগ্রেশনের সাহায্যে। কথা হচ্ছে ইন্টিগ্রেশন দ্বারা পারি না, তাহলে কি করবো? তাহলে ইন্টিগ্রেশন যেহেতু পারি না, তাহলে আমরা একটা করবো, আমরা বিভব শক্তির এক্সপ্রেশনটা প্রতিপাদন দেখাবো, দেখাইলেও তুমি বুঝবে না। আমরা সরাসরি ফাইনাল এক্সপ্রেশনটা লিখি। ওকে, সো তার আগে একটা কথা বলি, দেখো, মনে করো এটা হচ্ছে তোমার প্লাস চার্জ নিউক্লিয়াস, ওকে, এটা হচ্ছে কক্ষপথ, কিন্তু মনে করো ইলেকট্রনটা কক্ষপথে নাই, ইলেকট্রনটা কক্ষপথে নাই, ইলেকট্রনটা কোথায় আছে? ইলেকট্রনটা মনে করো এই নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে। কত দূরে আছে ভাইয়া? অসীম দূরে আছে। This distance is called infinity. অসীম দূরত্ব। এখন অসীম দূরত্ব বলতে কি এখানে কি কয়েক বিলিয়ন কিলোমিটার বোঝাচ্ছে? মোটেও না। এইখানে ইনফাইনাইট ডিস্টেন্সের মিনিংটা হলো যখনই ইলেকট্রনটা নিউক্লিয়াসের প্রতি কোনো আকর্ষণ অনুভব করবে না, তখন ওই ডিস্টেন্সটাকে বলা হয় ইনফাইনাইট ডিস্টেন্স। বুঝতে পারছো? এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে, ওকে, যেমন ধরো তোমাকে আমি যদি এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারি, তুমি আর পৃথিবীতে ফেরত আসবে না, বিকজ তখন তুমি পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। বুঝতে পারছো না? তার মানে তুমি আসলে অসীম দূরত্বে চলে গেছো কার রেসপেক্টে? পৃথিবীর রেসপেক্ট। তাহলে অসীম দূরত্ব দিয়ে এখানে অনেক বেশি দূরত্ব বোঝানো হয় না, এখানে অসীম দূরত্বের কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের প্রতি কোনো ধরনের আকর্ষণ অনুভব করে না বা নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে অবস্থান করে, তখন ওই ডিস্টেন্সটাকে কি বলা হয়? ইনফাইনাইট ডিস্টেন্স। তাহলে মনে করো ইলেকট্রনটা এখন ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাহলে এখন কি ইলেকট্রন আকর্ষণ অনুভব করছে প্লাসের প্রতি? না, there is no attraction। আর অ্যাট্রাকশন না থাকলে কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে না। একটা কথা বলছি কিছুক্ষণ আগে, পটেনশিয়াল এনার্জি কখন থাকবে? যখন আকর্ষণ বা বিকর্ষণ থাকবে, তখনই বিভব শক্তি থাকবে। আকর্ষণ নাই, বিভব শক্তি নেই, বিকর্ষণ নাই, বিভব শক্তি নেই। তাইলে অসীম দূরত্বে ইলেকট্রনের বিভব শক্তি কত কত ধরা হয় বলো? কত ধরা হয়? 0 ধরে নেই আমরা, এটা একটা অ্যাজাম্পশন।
আবার বলো ইলেকট্রনটা কি এখানে ঘূর্ণনরত? না, ইলেকট্রনটা এখানে স্থির। তাহলে গতি নাই ইলেকট্রনের মধ্যে, কোনো বেগ নাই, তাহলে কোনো বিভব কোনো গতিশক্তি থাকবে? থাকবে না। ই কে কাইনেটিক এনার্জিও কত? তাহলে অসীম দূরত্বে ইলেকট্রনের বিভব শক্তিও শূন্য, আবার ইলেকট্রনের গতিশক্তিও কত? শূন্য। তাহলে টোটাল এনার্জি কত দাঁড়াবে? তাহলে টোটাল এনার্জিও শূন্য এট ইনফাইনাইট ডিসটেন্স। ওকে, আচ্ছা এইবার মনে করো এই ইলেকট্রনটা ধীরে ধীরে কার দিকে আসতেছে? এই নিউক্লিয়াসের দিকে। মনে করো ধীরে ধীরে সে নিউক্লিয়াসের দিকে আসতেছে। এখন দেখো এই কলমটা যতই পৃথিবীর কাছাকাছি যাবে এর বিভব শক্তি কমবে নাকি বাড়বে? বিভব শক্তি কমবে। তার মানে যেখানে আকর্ষণ কাছাকাছি আসলে বিভব শক্তি কমে যাবে। তাহলে যেই ইলেকট্রনটা ধীরে ধীরে কার দিকে আসতেছে? নিউক্লিয়াসের কাছাকাছি আসতেছে, এতে করে কি হবে? ইলেকট্রনের বিভব শক্তি কমে যাবে না? কমবে কিনা? বাট আমাকে বলো ইলেকট্রনের বিভব শক্তি শুরুতে কত ছিল? শুরুতে কত ছিল? 0 ছিল। এখন যদি 0 থেকে বিভব শক্তি কমা স্টার্ট করে তাহলে কি বিভব শক্তির মানটা পজিটিভের দিকে যাবে নাকি নেগেটিভের দিকে যাবে? বলতো পজিটিভের দিকে যাবে নাকি নেগেটিভ দিকে যাবে? নেগেটিভের দিকে যাবে, কারণ তার বিভব শক্তি স্টার্টিং এ 0 ছিল। এখন সে ধীরে ধীরে কার দিকে অগ্রসর হচ্ছে? নিউক্লিয়াসের দিকে অগ্রসর হচ্ছে, তার বিভব শক্তি হ্রাস পাচ্ছে। তাহলে 0 থেকে কোনো কিছু কমলে এটা পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? নেগেটিভ। এই জন্য তুমি দেখবা যখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে আস্তে আস্তে কোথায় পৌঁছাবে? যখন সে এই কক্ষপথে পৌঁছে যাবে, কথাটা বুঝতে পারছেন না? কক্ষপথে পৌঁছার পর সে কিন্তু আর নিউক্লিয়াসের দিকে আসতে পারবে না। ওকে, বিকজ তখন তার মধ্যে কিছু বল চলে আসবে, ওই বলগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। এগুলো সম্বন্ধে তোমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবা। কেন্দ্র বিমুখী বল বলে একটা বল আছে। ওকে, যাই হোক এগুলো নিয়ে আমি আলোচনা করবো না। তাহলে যখনই ইলেকট্রনটা কক্ষপথে চলে আসবে তখন কিন্তু ইলেকট্রনটা আর নিউক্লিয়াসের দিকে ধাবিত হবে না, সে কক্ষপথে এসে এরপরে কক্ষপথে সে ঘুরতে থাকবে। তাহলে এখন সে কক্ষপথ নিউক্লিয়াস থেকে কত দূরত্বে আছে? আর দূরত্বে। আগে ছিল কোথায়? অসীম দূরত্বে। এখন সে কোথায়? আর দূরত্বে। তাহলে এই অসীম দূরত্ব থেকে আর দূরত্বে আসার কারণে ইলেকট্রনের বিভব শক্তি হ্রাস পাইছে না? হ্রাস পাইছে কিনা? হ্রাস পাইছে। কথাটা বুঝতে পারছো? এখন এই বিভব শক্তির মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক। ঋণাত্মক, কারণ এনার্জি শুরুতে 0 ছিল, এখন 0 থেকে কমছে, এই জন্য বিভব শক্তির মান কি হবে? সর্বদা ঋণাত্মক। লিখে রাখো যে ইলেকট্রনের বিভব শক্তির মান সর্বদা ঋণাত্মক। অনেকেই কিন্তু জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট জিনিসটা বুঝে না, সবাই হচ্ছে যে সূত্র মুখস্থ করে ফেলে। তাহলে আমি আবারও বলছি, এখানে তোমার 3 টাইপের সিস্টেম হতে পারে চার্জের ক্ষেত্রে: প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। প্লাস প্লাস কাছাকাছি আসবে, পটেনশিয়াল এনার্জি উইল ইনক্রিজ। মাইনাস মাইনাস কাছাকাছি আসবে, পটেনশিয়াল এনার্জি উইল ইনক্রিজ। বাট প্লাস মাইনাস কাছাকাছি আসবে, পটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ। ঠিক আছে কিনা? মনে থাকবে এটা? মনে থাকবে? ওকে। তাহলে ইলেকট্রন স্টার্টিং এ ইনফাইনাইট ডিসটেন্সে ছিল, তার পটেনশিয়াল এনার্জি কত? ধরে নিছি আমরা 0। এখন সে যেই ধীরে ধীরে প্লাসের দিকে আসবে, মানে নিউক্লিয়াসের দিকে আসবে, তার পটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে 0 থেকে কোনো কিছু কমলে সেটা কিসের দিকে যায়? ঋণাত্মক মানের দিকে যায়। তো ফাইনালি ইলেকট্রনটা যখন কক্ষপথে পৌঁছাবে তখন ইলেকট্রন তো আর স্থির থাকবে না, তখন সে ঘুরতে থাকবে। তাহলে ঘূর্ণায়মান থাকার জন্য তার মধ্যে কি শক্তি জমা থাকবে? গতিশক্তি। আর কক্ষপথে অবস্থানের কারণে তার মধ্যে কি ধরনের শক্তি জমা থাকবে? বিভব শক্তি।
এবং সেই বিভব শক্তির মান কি হবে? ঋণাত্মক। কি হবে? ঋণাত্মক। এখন প্রশ্ন হচ্ছে ভাই সেই বিভব শক্তির মানটা কত? তো সেই মানটা আমি ডিরেক্টলি লিখছি, দেখো সেই মানটা হচ্ছে মাইনাস কে জেড ই স্কোয়ার বাই আর। ঠিক আছে, এইটা তোমার ডিরেক্টলি মাথায় রাখতে হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তুমি যদি মুখস্থ করতে না চাও কোনো প্রবলেম নাই, মুখস্থ করতে না চাইলে আমরা সামনে শক্তির আরেকটা ফর্মুলা ডিরাইভ করবো, ওইটা মনে রাখলেই চলবে। ভাই এটা কিভাবে আসছে আমি আবারও বলছি, এটা আসলে আমাদের ম্যাথমেটিক্স একটা টেকনিক আছে, ইন্টিগ্রেশন। ওকে, আমাদের ক্যালকুলাস, তো ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা আসে। এখন তুমি ইন্টিগ্রেশন বাই কিছু পারো না, ওকে, জাস্ট অ্যাভয়েড দ্যাট ডেরিভেশন। তুমি ডেরিভেশন অ্যাভয়েড করো, তোমার এটা লাগবে না। তুমি জাস্ট এই এক্সপ্রেশনটা মাথায় রাখো, কি এটা মাইনাস, এই দেখো মাইনাস কেন লিখছি দেখো তো, কারণ তো এক্সপ্লেন করলাম মাত্র, মাইনাস কে জেড ই স্কোয়ার বাই আর। ওকে, আচ্ছা, প্লাস গতিশক্তি ভাই আমরা সবাই জানি, এটা আমাদের সবারই জানা আছে। গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার, এটা আমরা জানি। আচ্ছা, তো যাদের খেয়াল নাই বলে দিচ্ছি কোনটা কি। এখানে কে এর পরিচয় কি ছিল? কে ছিল ভাই কুলম্বের ধ্রুবক। এর মান কত? 9 ইনটু 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স 2। জেড কি ছিল বলো? জেড কি ছিল? পারমাণবিক সংখ্যা। ই কি ছিল? ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর কি ছিল? কক্ষপথের ব্যাসার্ধ। আর কি ছিল? কক্ষপথের ব্যাসার্ধ। দেখো চার্জ আমরা যখন সূত্রে মান বসাবো তখন আমরা শুধু চার্জের মানটা করব, মানে প্লাস মাইনাস দিয়ে শুধু এটা বোঝানো হয় যে বলটা আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী। বাট বলের মানের ক্ষেত্রে তো প্লাস মাইনাসের কোনো ইফেক্ট নেই। মানে তুমি যদি ইলেকট্রনের চার্জের সাইন সহই মান পুট করো ইকুয়েশনে, ভ্যালুটা নেগেটিভ আসবে। নেগেটিভ মিন্স অ্যাট্রাকটিভ ফোর্স। মানে আমরা এখানে চার্জের সাইন নিয়ে কোনো কাজ করবো না, চার্জের মান নিয়ে আমাদের এখানে কনসার্ন। সাইন দিয়ে বোঝায় আর বলটা আকর্ষণধর্মী হবে নাকি বিকর্ষণধর্মী হবে সেটা। ভাই বোঝা গেল কোনটা দিয়ে কি বোঝায়? আচ্ছা, এবার একদম তুমি একটু ফেরত যাও, তোমাদেরকে তোমার খাতায় আছে দেখো, আমরা ওই যে কক্ষপথের ব্যাসার্ধ যেদিন প্রতিপাদন করছিলাম ওই দিন আমাদের এরকম একটা এক্সপ্রেশন ছিল, তোমার খাতায় আছে দেখো। এরকম একটা এক্সপ্রেশন আমরা লিখছিলাম ব্যাসার্ধের রাশিমালাটা প্রতিপাদন করার সময় এম ভি স্কোয়ার বাই আর সমান কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, যেখানে আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের সমান ছিল। একদম প্রথম লাইনে আমরা লিখছিলাম। এখন দেখো এখান থেকে চাইলে আমরা কিন্তু এম ভি স্কোয়ারের মানটা বের করতে পারি। এম ভি স্কোয়ারের মানটা কত হবে? কে জেড ই স্কোয়ার বাই আর।
এটা হবে। দেখো এখন আমরা চাইলে এই কে জেড ই স্কয়ার বাই আর এর মানটা এম বি স্কয়ারের জায়গায় বসাতে পারি। তাহলে বসাও মাইনাস কে জেড ই স্কয়ার বাই আর প্লাস হাফ ইন্টু কে জেড ই স্কয়ার বাই আর। দেখো যদি আমরা কে জেড ই স্কয়ার বাই কমন নিয়ে ফেলি এখান থেকে কি লিখতে পারি, হাফ মাইনাস 1 লেখা যায়, হাফ মাইনাস 1 হাফ থেকে বিয়োগ দিলে কত হয় মাইনাস হাফ, তাহলে কত হবে মাইনাস কে জেড ই স্কয়ার বাই 2r এটা লেখা যায়। নরমাল জাস্ট হিসাব। এখন একটু মনোযোগ দেবে, দেখো তো মাইনাস কে জেড ই স্কয়ার বাই 2r এটা কি, ইলেকট্রনের মোট শক্তি না, এটা বিভব শক্তি আর গতি শক্তি যোগ করে আমরা এটা পাইছি। এটা হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি মাইনাস কে জেড ই স্কয়ার বাই আর কি ছিল ইলেকট্রনের বিভব শক্তি, ওকে, আর হাফ এম ভি স্কয়ার কি ছিল ইলেকট্রনের গতি শক্তি, দুটো যোগ করে আমরা এটা পাই। তাহলে এটা হচ্ছে আমাদের মোট শক্তি ই টোটাল। এবার একটা মজার জিনিস লক্ষ্য করো, তুমি এই জিনিসটার মধ্যে কি সাদৃশ্য তুমি খুঁজে পাচ্ছ, দেখো তো এইখানেও মাইনাস কে জেড ই স্কয়ার বাই আর আছে, এইখানেও মাইনাস কে জেড ই স্কয়ার বাই আর আছে। তো দেখো আমি যদি এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করি, দেখো এই জিনিসটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি এই জিনিসটা পাচ্ছি না, এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করলে কি এটা পাচ্ছি না, এই যে নিচে 2 আছে 2 কে কাটা দেওয়ার জন্য, তাহলে এই জিনিসটাকে 2 দিয়ে গুণ করলে এই জিনিসটা পাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো মোট শক্তির মানকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, বিভব শক্তি পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে একটা সম্পর্ক আমরা বের করতে পারি, ইপি সমান 2 ইনটু ই টোটাল। এটাকে বক্স দাও, এটা বুঝতে রাখতে হবে তোমাকে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। ধরো তোমাকে প্রশ্নে মোট শক্তি দিয়ে দিচ্ছে, বলছে বিভব শক্তি কত, জাস্ট 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা এবার আসো, এবার একটা লক্ষ্য করো, গতি শক্তির মান এটা না, কে জেড ই স্কয়ার বাই 2r, দেখো আবার মোট শক্তির মানেও দেখুন কি আছে, কে জেড ই স্কয়ার বাই 2r, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়, এখানে একটা মাইনাস আছে, এখানে কোনো মাইনাস নাই। তাহলে দেখো আমি যদি এই মানটাকে -1 দিয়ে গুণ করে দেই, মানে টোটাল এনার্জিকে যদি -1 দিয়ে গুণ করে দেই, তাইলে কি আমি গতি শক্তি পেয়ে যাব না? তখন এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। বুঝতে পারলাম? দেখো এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস নাই, তাহলে এইটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এই ভ্যালুটা চলে আসবে। তাহলে আমি যেটা বুঝতে পারলাম, মোট শক্তির মানকে -1 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, গতি শক্তি পাওয়া যায়। গতি শক্তি হবে মাইনাস ইনটু
টু টোটাল এনার্জি। খুবই ইম্পর্টেন্ট যেটা ফর্মুলা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রচুর অঙ্ক খুব ইজিলি তুমি এই রিলেশন দিয়ে করে ফেলতে পারবে। আচ্ছা চলো, এবার চলো আমরা একটু মোট শক্তির মান নিয়ে কাজ করবো। আমি একটু নিচে দেই, এগুলো তোমাদের দরকার নেই। কিছু মনে রাখতে হবে, এই যে এত সূত্র লিখছি না, কিচ্ছু মনে রাখতে হবে না, খালি এটা মনে রাখতে হবে। চলো, মোট শক্তি আমরা কি পাইলাম? ই টোটাল আমরা পাইলাম মাইনাস কে জেড ই স্কয়ার বাই 2r। আমরা এটা পাইলাম। এটাকে আমরা যদি সাজায় লিখি মাইনাস কে জেড ই স্কয়ার বাই 2 ইনটু 1 বাই r। এখন লক্ষ্য করো, আমরা অলরেডি r এর জন্য একটা এক্সপ্রেশন প্রতিপাদন করছি আগে। সেই এক্সপ্রেশনটা কি ছিল? r সমান ছিল আমাদের n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m k z e স্কয়ার। এখন দেখো, আমরা যদি এই এক্সপ্রেশনটাকে উল্টায় দিই তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস kz e স্কয়ার বাই 2 ইনটু, উল্টাইলে কি হবে দেখো, উল্টাইলে 4 পাই স্কয়ার m k z স্কয়ার কোথায় যাবে? উপরে যাবে। আর n স্কয়ার h স্কয়ার কোথায়? নিচে। এখন দেখো এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে। এখানে 4 আছে, এখানে 2 তাহলে এখানে 2 থাকবে। k এর সাথে k গুণ দিলে কি হবে? k টু দি পাওয়ার 4 k স্কয়ার m থাকবে, e স্কয়ার ইনটু e স্কয়ার কত? e টু দি পাওয়ার 4 z ইনটু z কত? z স্কয়ার, আর একটা পাই স্কয়ার থাকে, আর নিচে থাকবে n স্কয়ার h স্কয়ার। দেখো এক্সপ্রেশনটা ঠিক আছে। তো এই এক্সপ্রেশন তোমার মুখস্থ করতে হবে, তুমি দেখে দাও। এটা আমার নিজেরই মুখস্থ, ঠিক আছে? ভুলে গেলে আমি আবার ডিরাইভ করব। 2 মিনিট টাইম নষ্ট হবে। দেখো এইসব ঠিক আছে। এবার বুঝুন, এইখানে z স্কয়ার এবং n স্কয়ার ছাড়া, দেখো z স্কয়ার এবং n স্কয়ার ছাড়া যা যা আছে সবকিছু তুমি জানো। যেমন k হচ্ছে কুলম্বের ধ্রুবক, এটার মান তুমি জানো। m হলো ইলেকট্রনের ভর, এটাও তুমি জানো। e হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটাও তুমি জানো। পাই এর মান তুমি জানো।
এইচ হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক, এটাও তুমি জানো। তাহলে জেড স্কয়ার এন স্কয়ার বাদে বাকি সব কিছুর মান আমার জানা আছে। তাহলে আমি জেড স্কয়ার আর এন স্কয়ারকে আলাদা লিখবো, আর বাকি জানা মানগুলো আমি এখানে বসাবো। বসানোর পর ক্যালকুলেটরে আমি কি হিসাব নিকাশ করব। হিসাব নিকাশ করার পর আমার একটা মান আসবে। সেই মানটা কি আসবে? সেই মানটা আসবে -13.6। কত আসবে? -13.6 জেড স্কয়ার বাই এন স্কয়ার, আর এককটা আসবে ইলেকট্রন ভোল্টে, ইভি। ইভি মিন্স ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে শক্তির একটা একক, ইলেকট্রন ভোল্ট। তোমরা তো শক্তির একক কি জানো? জুল। শক্তির এরকম আরো অনেক একক আছে, ইলেকট্রন ভোল্ট তার মধ্যে একটা। এক ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইনটু 10⁻⁻⁹ জুল। এটা ভাই তোমাকে মনে রাখতে হবে। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইনটু 10⁻⁻⁹ জুল। এবার এখানে তো অবলিক দিয়ে লিখবা পার অ্যাটম। পার অ্যাটম মিন্স এই যে শক্তির মানটা বের করছি এটা কয়টা পরমাণুর জন্য বের করছি? মাত্র একটা পরমাণুর জন্য আমরা বের করছি। পার অ্যাটম মিন্স একটি পরমাণুর জন্য। তাহলে একটি পরমাণুর জন্য m তম বোর কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তির মান কত? -13.6 জেড স্কয়ার বাই এন স্কয়ার। এইটাই তোমার মুখস্থ রাখতে হবে। যাবতীয় যত অঙ্ক আছে সামনে, যত ইকুয়েশন তুমি ডিরাইভ করবে এই একটা সিঙ্গেল এক্সপ্রেশন থেকে। এটা মাস্ট, এটা ফরজ, এটা মনে রাখা ফরজ। এখানে ভাই বলবো, তাহলে তুমি এই সূত্রটা মুখস্থ রাখবা, এইটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা। দেখো এই তিনটা ফর্মুলা মুখস্থ করতে হবে, আই থিঙ্ক বেশি টাফ কিছু না। তো খাতা দুই তিনবার লিখলি জিনিসগুলো তোমার মনে থাকবে। এবার চলো, অনেক সময় আমাদের এনার্জি ইলেকট্রন ভোল্টের বদলে কিসে প্রকাশ করা লাগবে? জুলে। তাহলে তুমি যদি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে চাও তাহলে তোমার এক্সপ্রেশনটা এরকম আসবে, -2.18 ইনটু 10⁻⁻18 জুল পার অ্যাটম। আমি এত লিখি না, জেড স্কয়ার বাই এন স্কয়ার লিখছি। তাহলে তুমি যদি ইলেকট্রন ভোল্ট দিয়ে কোনো ম্যাথ করতে চাও, মানে এনার্জির মানকে তুমি যদি ইলেকট্রন ভোল্টে রাখতে তাহলে উপরেরটা ব্যবহার করবা, আর তুমি যদি শক্তির মান জুলে রাখতে চাও তাহলে নিচে চেঞ্জ করবে। গুণে গুণে কয়টা ফর্মুলা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ফর্মুলা মনে রাখলে মোটামুটি তুমি সামনে যে কোনো ম্যাথ, শক্তি সংক্রান্ত যে কোনো ম্যাথ পারবে। বোঝা গেল ইলেকট্রন শক্তির মান। এইটা প্রতিপাদন করে আমাদের উদ্দেশ্য ছিল। ওকে, তাহলে তোমাদের 3 মিনিট টাইম দিলাম, তোমরা ফর্মুলাগুলো রিভাইজ করো এবং জিজ্ঞেস করো সবাই। আবার বলছি, সূত্র মুখস্থ করাই তোমার প্রধান কাজ। ফর্মুলা ভুলে যাবা পরীক্ষা হলে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তুমি যতই থিওরি, তোমাদের স্যাররা যতটা থিওরি পড়ে উল্টে ফেলতেছে, ভেক্টরের ওই যে কি থিওরি ওটা কোন টিপা যাবে দিয়ে তুমি যাবে ঢোকা যাবে, কোনো ধরনের ডেরিভেশন তোমার কোনো কাজে আসবে না। মেইন ছিল কি কাজে আসবে? ফর্মুলা। বুঝতে পারছো?
খাতার মানে একটা খাতা বানাবো শুধু ফর্মুলা লেখার জন্য। একটা ফর্মুলা যদি মিনিমাম 15 থেকে 20 বার করে লেখা হয়, অসুস্থতা তো আমাদের মানে জীবনের অংশ বিশেষ, ঠিক আছে? যেমন দেখো, তুমি অসুস্থ হইলে ক্লাসে না আসতে পারো, আমি অসুস্থ হইলে আমি 102 ডিগ্রি জ্বর নিয়েও ক্লাস নিয়েছি, ঠিক আছে? এরকম দিন গেছে। একবারই হয়েছিল যে বুকের এখানে ফোড়া হয়েছিল, বিশাল বড়, এরকম ফুলে গেছিল, মানে আমি কথা বলতে পারতেছিলাম না, এই যে এমনি কথা বলতাম। তো ওই অবস্থা আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে? ওকে, আর তোমাদের তো ভাই একটু সামনে এক্সকিউজ পাই হয়েছে, ভাই মাথা ব্যথা আসবে, ঠিক আছে? ভাই আমার সাথে শপিং এ গেছি, আসবে না, ঠিক আছে? ভাই কেমন কোনো যে লাগতেছে, আসবে না, ঠিক আছে? ভাই রাত্রে মুভি দেখছি, আসবে না, ঠিক আছে? ভাই বাইরে গুলি বৃষ্টি হচ্ছে, আসবে না, ঠিক আছে? ভাই রাস্তায় দুটো ছেলে মারামারি করতেছে, ভাই আসবে, মানে এক্সকিউজের কোনো অভাব নাই, ঠিক আছে? ওকে, পড়াশোনা দুনিয়াতে না থাকলেই হবে, ঠিক আছে? এত পড়াশোনা করে কি হবে? কিন্তু যখন তুমি 2 বছর পর দেখবা যে তোমার বান্ধবী বুয়েটে যে ছবি দিচ্ছে, পোস্ট দিচ্ছে, বা মানে স্টার্টেড স্টাডিং এর অমুক ডিপার্টমেন্ট, আর তুমি তখন হচ্ছে কোথাও চান্স পাও নাই, ঠিক আছে? তখন বুঝবা দুনিয়া কেমন লাগে। এগুলো এখন তুমি ফিল করতে পারবে না, ঠিক আছে? যখন তোমার বান্ধবী মেডিকেল চান্স পেয়ে পোস্ট দিবে, স্টার্টেড স্টাডিং অমুক মেডিকেল কলেজ, আর তুমি এখানে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ, তখন ফিল হবে না আর একটু পড়াশোনা করলেই মনে হবে। সমস্যা নাই, মিডটার্মে সব ফেল করে তবে পড়া করবে, মিডটার্ম পরীক্ষা তো বেশি দিন দূরে নাই, ঠিক আছে? সব ফেল করবে, তখন মনে হবে আর একটু করতে হবে, এবার একটু গা ভাব মানে ছাড়া দিয়ে আর পাস করলেও এ প্লাসের আশা বাধ্য, মানে তুমি যদি 2 গ্রেড পাও এটা তোমার জন্য স্বাভাবিক। হ্যাঁ, জুন পার, ঠিক আছে? তাহলে টাইম শেষ, এবার ধরতেছি, বলো কি বলবে? তোমার নাম হচ্ছে কি? নাই, ও আরিফ, পারবো না কেন? আর তুমি ইলেকট্রনের মোট শক্তির সূত্রটা বলো, জুলে। লেখা আছে বোর্ডে, দেখে দেখে বলো ভাই। n স্কয়ার জুল, ঠিক আছে? তুমি বলো ইলেকট্রনের বিভব শক্তি এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক। বলো বিভব শক্তি এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক। নাই, কি হবে? এই যে সম্পর্ক লেখা আছে তো, ইপি সমান 2 ইটি, ঠিক আছে? সাদিয়া সাহেব তুমি বলো যে গতি শক্তি এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক। গতি শক্তি এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক। এটা একটা বলো আগে ভাই, 4টা পর হিসাব করে দিই, আগে একটা পর দেখো। মোট শক্তি আর গতি শক্তির মধ্যে সম্পর্ক লেখা আছে, সম্পর্কও বুঝো না, সম্পর্ক মানে সূত্র আর কি, ই কে সমান মাইনাস ইটি, ই কে সমান কি মাইনাস ইটি। আচ্ছা বলো তুমি, সাইফা না শৈফা? ও সাইফা, 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 ঠিক আছে? তুমি বলো ইলেকট্রনের মোট শক্তির সমীকরণটা বলো, ইলেকট্রন ভোল্টে হবে
এবং বিভব শক্তির মধ্যে সম্পর্ক বলো রাজিয়া রাশিয়া মোট শক্তি আর বিভব শক্তির মধ্যে সম্পর্ক বিভব শক্তি হচ্ছে ইপি সমান টু ই তুমি বলো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল ইনভার্স স্নিগ্ধা তুমি ইলেকট্রন ভোল্ট এককে মোট শক্তির সমীকরণটা বলো দেখো একক না বলতে হবে একক পার একক ঠিক আছে তুমি বলো মাইমুনা তুমি বলো তুমি সবগুলাই বসো ঠিক আছে তুমি আগে ক্লাসে আমরা শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করেছি বাসা থেকে চারটা ফর্মুলা 4 বার করে লিখে নিয়ে আসবা এটাই কাজ হ্যাঁ যারা যারা বই পাও না তারা বই নিয়ে যাও চ্যাপ্টার 1 কে পারে চ্যাপ্টার 1 কে পাইনি কয়জন 1 2 3 5 জন 6 জন না 6 জন